কোন দেশে যদি মেয়ে না থাকে তাহলে সেই দেশের ছেলেদের অবস্থা কি হতে পারে। এই 5 ভাই মিলে একটি মেয়েকে বিয়ে করে আর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন তাদের স্ত্রীর কাছে যাবে এক এক করে। তবে আসল সমস্যাটি শুরু হয় তখন যখন এই মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়, তখন তারা সবাই চিন্তায় পড়ে যায় যে আসলে এই বাচ্চাটি কার। শেষ পর্যন্ত কি হয় জানতে আমাদের সাথেই থাকুন। সিনেমার শুরুতেই আমরা দেখি যে গ্রামের একটি মহিলা একটি বাচ্চার জন্ম দিয়েছে আর ঘরের বাইরে তার স্বামী আর কিছু লোক অপেক্ষা করছিল। তার স্বামীকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। কিছুক্ষণ পরে বাচ্চার জন্ম হলে তারা সবাই অনেক খুশি হয়। সবাই আনন্দ করার সময় একটি বুড়ি মহিলা সেইখানে এসে মেয়েটির স্বামীকে বলে যে তোমার মেয়ে বাচ্চা হয়েছে। এইটা শোনা মাত্র সেখানে যে খুশি ছিল সেটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় আর গ্রামের সবাই পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এরপরে অনেক বছর পরের দৃশ্য দেখানো হয় যে এখানে একটি ছেলে মেয়েদের পোশাক পরছে। এরপরে সে সেজেগুজে একটি মঞ্চে উঠে ডান্স করছে। এটা আবার অনেক পুরুষ মানুষ টাকা দিয়ে টিকিট কেটে এই শোটি দেখতেও এসেছে আর সেইখানে থাকা সব পুরুষ মানুষ ওই মহিলাটিকে দেখে অনেক এনজয় নিচ্ছিল। আর তখনই আমরা এটা জানতে পারি যে আসলে এই গ্রামে কোনো মহিলা মানুষই নেই। এরপরে আমরা একটি পরিবারকে দেখেছি। এই পরিবারের প্রধানের নাম ছিল রামচরণ। তার 5 জন ছেলে আছে। সেই বাড়িতে কোনো মহিলা মানুষ না থাকার কারণে সেই বাড়ির কাজ কাম করানোর জন্য একটি ছেলেকে রাখা হয়েছে যার নাম হচ্ছে রাঘু। আর তার বড় ছেলের নাম ছিল রাকেশ। তার অনেক বয়স হয়েছিল কিন্তু এখন পর্যন্ত তার বিয়েই হয়নি। একদিন তারা সবাই মিলে বসে থেকে খাবার খাচ্ছিল। তখনই রাকেশ তার বাবাকে বলে যে আমি কখন বিয়ে করব। তখন তার বাবা তাকে বলতে শুরু করে যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত কোনো মেয়েকেই খুঁজে পাচ্ছি না। তারা 4 ভাই এটা শুনে অনেক রাগ করে সেইখান থেকে চলে যায়। আর তাদের মধ্যে যে ছোট ভাই ছিল তার নাম ছিল সুরাজ। সে অনেক ভালো ছেলে ছিল এবং সে কলেজে পড়াশোনা করত। এর পরের দিন রামচরণ তার বাড়িতে একটি পণ্ডিত নিয়ে আসে। পণ্ডিতকে সে তার বড় ছেলের জন্য একটি মেয়ে খুঁজতে বলে আর সে আরো বলে যে 14-15 বছরের মেয়ে হলেও চলবে। তখন পণ্ডিত তাকে বলতে শুরু করে যে আমি আশেপাশে 4 গ্রাম ঘুরে দেখেছি কিন্তু কোথাও কোনো মেয়ে নেই আর কোথাও কখনো খুঁজে পেলে আমি আপনাকে বলবো। এরপরের দৃশ্যে আমরা দেখি যে সব পুরুষ মানুষ টিকিট কেটে একটি রুমের ভিতরে যাচ্ছে যেখানে থিয়েটারে 18+ ভিডিও দেখানো হচ্ছে আর সেই ভিডিওগুলো দেখে তারা অনেক এনজয় পাচ্ছিল। সেইখানে অনেক বয়স্ক মানুষও ছিল যারা তাদের জীবনে কখনো মেয়ে মানুষকে চোখেও দেখেনি। একটি বয়স্ক লোক কান্না করতে শুরু করে কারণ এত বছর হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত তার বিয়েই হয়নি আর মেয়েদেরকে স্পর্শ করা ছাড়াই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই কথা ভেবেই সে কান্না করতে শুরু করে। পরের দিন রাকেশ যখন স্কুলে আসে তখন তার বন্ধু পাপ্পু তার সঙ্গে দেখা করার জন্য স্কুলে আসে। তখনই আমরা জানতে পারি যে রাকেশ একজন স্কুলের শিক্ষক ছিল। তখনই রাকেশ অনেক খুশি হয়ে তার বন্ধুকে বলতে শুরু করে যে বন্ধু আমি বিয়ে করতে চলেছি। এইটা শোনা মাত্র রাকেশের মন খারাপ হয়ে যায়। তখনই পাপ্পু বলতে শুরু করে যে আমার বাবা অনেক খোঁজাখুঁজির পরে একটি মেয়ে খুঁজে পেয়েছে আর আমার বিয়েতে তোমাদেরকে আসতেই হবে। এটা শুনে রাকেশের অনেক রাগ হয়ে যায় আর তখন একটি ছাত্রকে ডেকেছে কোনো কারণ ছাড়াই মারতে শুরু করে। এরপরে দেখি পণ্ডিত রাকেশের বাড়িতে এসেছে। তখনই রাকেশ সেখানে চলে আসার বলতে শুরু করে যে পাপ্পু বিয়ের জন্য মেয়ে খুঁজে পেয়েছে আর আমি তো চিরকুমারী থেকে যাবো। এটা শুনে পণ্ডিত অনেক অবাক হয়ে যায় কারণ সে বুঝতে পারে না যে পাপ্পু আসলে কোথায় মেয়ে খুঁজে পেল। তখনই পণ্ডিত সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর সে পাপ্পুর বাবার কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে আসলে কোথায় মেয়ে খুঁজে পেল। পাপ্পুর বাবা তাকে বলে যে পাশের গ্রামে একটি মেয়ে ছিল। এরপর সে ওই পণ্ডিতকে বিয়ে পড়ানোর জন্য আসতে বলে আর ফাইনালি সেই বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন খুশিতে পাপ্পু নিজেই নাচতে শুরু করে। এরপরে মেয়েটিকে দেখানো হয় যে মেয়েটির সঙ্গে বিয়ে হবে ওই মেয়েটি সেই গ্রামে আসে আর গ্রামের সব পুরুষের নজর ওই মেয়েটির উপরে গিয়ে পড়ে। তারা সবাই খালি এক নজর ওই মেয়েটিকে দেখার জন্য এসেছিল কারণ তারা বহু বছর হলে কোনো মেয়েকে নিজ চোখে দেখেনি এবং বহু বছর হলে তাদের গ্রামে কোনো বিয়েই হয়নি। এর কিছুক্ষণ পরে পণ্ডিত বরকনেকে মণ্ডপে নিয়ে আসতে বলে আর পণ্ডিত যখনই মন্ত্র পড়তে শুরু করবে তখনই মেয়ের বাবা বিয়েটি থামিয়ে দেয়। এরপরে পাপ্পুর বাবাকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে আর সেইখানে পাপ্পুর বাবার কাছে বিয়ের জন্য টাকার ডিমান্ড করে। এরপরে পাপ্পুর বাবা 5 লক্ষ নগদ টাকা দেয় আর কিছু সোনা দেয়। তখনই মেয়ের বাবা বিয়ের জন্য রাজি হয়ে যায়। তখনই আমরা মণ্ডপে একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল মাধব। সে পণ্ডিতের কানে কানে কি যেন একটা বলছে আর তখনই পণ্ডিত বিয়ে দেওয়ার জন্য বরকনেকে দাঁড় করায় আর একটা সময় হঠাৎ করে পণ্ডিত কনের পায়জামাটি খুলে ফেলে আর তখন সবাই জানতে পারে যে আসলে এটা কোনো মেয়ে নয়, এটা একটা ছেলে ছিল। এইটা দেখে পাপ্পু অনেক রাগ করে আর খুব কষ্টও পায়। আসলে পাশের গ্রামের কিছু লোক টাকার জন্য এই কম বয়সী ছেলেটিকে মেয়ে সাজিয়ে বিয়ে দিতে চাচ্ছিল আর টাকা পাওয়ার পর সেই ছেলে আর তার বাবা সেই গ্রাম থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পরে পণ্ডিত কোনো একটা কাজের জন্য পাশের একটি গ্রামে যায় আর সেই গ্রামের একটি বাড়িতে সে রাত কাটায় আর পরের দিন সকালে সে একটি নদীতে যায় নিজেকে পবিত্র করার জন্য। আর ঠিক সেই মুহূর্তে পণ্ডিতটি একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়। ওই মেয়েটি গান গাচ্ছিল। তখন ওই পণ্ডিতটি ওই মেয়েটির গানের গলা অনুসরণ করে জঙ্গলের ভিতরে তাকে খুঁজতে শুরু করে। একটু দূরে যেতে সে ওই মেয়েটিকে খুঁজে পায় যে মেয়েটি অনেক সুন্দরী ছিল আর ওই মেয়েটির নাম ছিল কালকি। কালকি যখনই পণ্ডিতকে দেখতে পায় তখন সে সেইখান থেকে দৌড়ে তার বাড়িতে চলে যায় আর পণ্ডিত কালকির পিছনে তার বাড়িতে চলে আসে আর আসতে সে দেখতে পায় যে দরজায় তালা দেওয়া ছিল আর পাশে একটি সিঁড়ি রাখা ছিল যেটার সাহায্যে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে। এরপরে পণ্ডিত সেই সিঁড়ির সাহায্যে বাড়ির ভিতরে প্রবেশ করে আর তখনই কালকির বাবা প্রতাপ ওই পণ্ডিতকে দেখে সে মারতে যায়। ঠিক সেই মুহূর্তে পণ্ডিত তার পরিচয় দেয়। সে বলে যে আমি পাশের গ্রামের একজন পণ্ডিত। আসলে আশেপাশে কোনো মেয়ে না থাকার কারণে কালকির বাবা কালকিকে সেফটি দেওয়ার জন্য সবসময় লুকিয়ে রাখে। যাই হোক এরপরে পণ্ডিতকে প্রতাপ ঘরে নিয়ে আসে। পণ্ডিত বলে এত বছর তোমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিলে? প্রতাপ বলে লুকিয়ে রাখবো না তো কি করবো, আমার গ্রামের সবাই যদি জেনে দেয় আমার
আমার ঘরে একটি মেয়ে আছে।